আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2025 অর্থাৎ ফাইনাল এক্সাম 2025 সালের বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস এবং এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো দেখো, থার্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বর পূর্ণমান দেওয়া থাকবে, পরীক্ষা সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। যদি এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে ঠিক আছে প্রশ্নোত্তর পিডিএফগুলোকে নিতে পারো। এবং পিডিএফ ফাইলগুলো তোমরা কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পাবে পেইড কোর্সের মধ্যে। এবং পেইড কোর্সের মধ্যে দেখো সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, এইসব কিছুর ভিডিও আর পিডিএফগুলো দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো অ্যাড ছাড়াই দেখতে পারবে। ঠিক আছে, তো প্রথমে দেখো তোমরা সিলেবাসের মধ্যে তোমাদের কোন কোন গল্প কবিতা রয়েছে। দেখো, গদ্য থেকে হচ্ছে বোকা কুমিরের কথা, ফণিমনসা ও বনের পরী, মাস্টারদা, তাল নবমী, আকাশের দুই বন্ধু। কবিতা থেকে মায়াতরু, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মিষ্টি মিষ্টি একলা, বোম্বাগড়ের রাজা, এইগুলো থাকছে। এছাড়া তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে গল্প কবিতাগুলো ছিল তার শেষের দিকের গল্প কবিতাগুলো তোমরা কিন্তু 2-1টা পড়ে রাখবে, কারণ সেখান থেকেও সাধারণত কিছু কিছু স্কুলে প্রশ্ন দেওয়া হয়। এবার ব্যাকরণ বই থেকে সন্ধি, শব্দ ও পদ, লিঙ্গ, বচন, পুরুষ, বিপরীত শব্দ, চিঠি, অনুচ্ছেদ রচনা, এই সমস্ত কিছু দিন থাকবে তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষায় প্রশ্ন। ঠিক আছে, এরপর দেখো আমরা প্রশ্নপত্র এবং তার উত্তরটা দেখে নেব। এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 3টি প্রশ্ন দেওয়া হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে, 1 × 3 = 3। পরের দিকে চট্টগ্রাম ড্যাশ থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। এখানে অপশান দেওয়া আছে ইংরেজ শাসন, ব্রিটিশ শাসন, বিদেশি শাসন না শত্রুর শাসন। তো চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। তাল নবমীর ব্রত হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার না শনিবার। তো তাল নবমীর ব্রত হবে মঙ্গলবারে। এরপর চাঁদিয়াল বোধহয় একটু ড্যাশ হাসলো। তো এখানে মুচকি, খিলখিল, প্রাণ খোলা, বিকট। তো চাঁদিয়াল একটু মুচকি হাসলো। পরের প্রশ্ন 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও। 1 × 3 = 3। কয়ের দাগে পেট কাটা কীভাবে চাঁদিয়ালের দিকে ধেয়ে এলো। তো পেট কাটা তীর বেগে চাঁদিয়ালের দিকে ধেয়ে এলো। মাস্টারদার পুরো নাম কি? মাস্টারদার পুরো নাম হলো সূর্য কুমার সেন। তো দেখো, জটি পিসিমার ভালো নাম কি ছিল? এখানে উত্তর লিখবে জটি পিসিমার ভালো নাম ছিল হরিমতি। নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 3 × 2 = 4। কে কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? তো ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলে গোপাল বর্ষার ভোরে দিঘির ধারে তালপুকুরের তালের বন থেকে তাল কুড়িয়ে এনে জটি পিসিমাকে দিয়েছিল। আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। কারা এমন করেছিল, কেন করেছিল? এখানে উত্তর লিখবে চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এমন করেছিল। তারা ইংরেজ পুলিশের সঙ্গে যুদ্ধ করে তাদের গোলা বারুদের ভাণ্ডার দখল করার জন্য এমন করেছিল। আকাশের দুই বন্ধু গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠেছিল। তো এখানে উত্তর লিখবে আকাশে কোনো লড়াই নেই, কোনো বাধা নেই, নিজেদের মতো ভাসতে পারা যায়, তাই আকাশ উড়ে যাওয়া ঘুড়ি দুটিরও বন্ধু হয়ে উঠল। 4 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর এখানে দেওয়া আছে। বর্ষাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। এখানে উত্তর লিখবে দেখো, তাল নবমীর দিন সকাল থেকে গোপাল দরজার সামনে কাঠের গুঁড়ির উপর ঠায় বসে রইল। তার সামনে দিয়ে গ্রামের সবাই নিমন্ত্রণ খেতে গেল, গোপাল বসে রইল, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে কোনো নিমন্ত্রণ এলো না। এভাবেই বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন মিথ্যা হয়ে গেল। পরের দেখা হচ্ছে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত। ভারতবর্ষে রাজত্ব করতে এসে ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল। প্রতিবাদ করতে গেলেই ইংরেজরা ভারতীয়দের উপর অত্যাচার চালাতো। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে, আর সেই খাটুনির ফল ইংরেজরা ভোগ করেছে। কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারোর ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এরপর দেখো, পেট কাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠল। এ বাড়ির ছাদ আর ও বাড়ির একফালি ফাঁকা জমি থেকে পেট কাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটিকে ওড়ানো হয়েছিল। হাওয়ায় ভাসতে ভাসতে ওদের দেখা হয়েছিল। দুই ঘুড়ির দুই মালিকের লাটাই থেকে সুতো ছাড়ার খেলায় তারা উঠে চলেছে। আরও উপরে উঠতে উঠতে ওরা ঘুরে ঘুরে দেখছে একে অপরকে। তারা আর চোখে দেখতে থাকে। দেখতে দেখতে তারা দুলছে আর ভাবছে তারা যেন কতদিনের বন্ধু।
5-এর দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 3টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 3-একে 3 নম্বর। কয়ের দাগে, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকেন মা, বই, সবুজ গাছপালা, নদী নালা। তো কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে সবুজ গাছপালা। কয়ের দাগে, ট্যাক ঘড়ি ডোবানো থাকে ঘিয়ে, জলে, দুধে, আলতায়। তো ট্যাক ঘড়ি ডোবানো থাকে ঘিয়ে। গয়ের দাগে, চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে চিনি আখ মিছরি নাড়ু। তো চিবিয়ে খেতে হয় বলে আখ, ঠিক আছে, মিষ্টি সবার চাইতে। হয় দাগে। এরপর 6 নম্বর থেকে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দেওয়া। এখানেও 3টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 করে 1 × 3 = 3। কয়ের দাগে, কুমড়ো নিয়ে কে ক্রিকেট খেলে। উত্তর লিখবে রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন। কবিতা, একলা কবিতায় কবি কোন কোন বনে যান। তো একলা কবিতায় কবি শাল বনে বা তাল সুপুরির বনে যান। এরপর গয়ের দাগে, মিষ্টি কবিতা অনুসরণে কবির কেমন আকাশ পছন্দের তা লেখন। মিষ্টি কবিতায় কবি যে আকাশে ঝড় বৃষ্টি এবং রোদ্দুর সব কিছু থাকবে সেরকম আকাশ পছন্দ করেন। 7 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 2 করে, ঠিক আছে, 2 করে 4 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে, কোন আকাশ কবির ভালো লাগে না। যে আকাশে ঝড় ওঠে না, মেঘও ডাকে না, রোদও নেই, বৃষ্টির জলও পড়ে না, সে আকাশের কোনো বৈচিত্র্য নেই। কবির মতে সে আকাশ যেন একঘেয়ে এবং একই রকম, সেরকম আকাশ কবির ভালো লাগে না। কয়ের দাগের প্রশ্ন, একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন। একলা কবিতায় কবি গাছের ছায়ায় ঢাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের শাখা থেকে পাতারা ইতস্তত ঝরে পড়ে কবির মাথার ওপরে। এই ঘটনাটিকে কবির মনে হয়েছে যেন প্রকৃতি দেবীর আশীর্বাদ তার মাথায় ঝরে পড়েছে। বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে। তার লেখা 2টি বইয়ের নাম লেখন। তো বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের আবোল তাবোল কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তার লেখা 2টি বইয়ের নাম হচ্ছে খাই খাই ও অবাক জলপান। 8 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5 নম্বর। কয়ের দাগে, কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। তো অন্ধকার না থাকলে আমরা আলোর সৌন্দর্য উপভোগ করতে পারি না, ঠিক তেমনই সুখ দুঃখ রোদ বৃষ্টি সবই একে অপরের পরিপূরক। কষ্টের বিনিময়ে জীবনের আনন্দ উপভোগ করতে হয়। যদি আমাদের জীবনে কষ্ট না থাকে, কোনো ওঠাপড়া না থাকে, জীবনে যদি শুধু সুখই থাকে, তাহলে আমরা সুখের উপভোগ তেমনভাবে করতে পারি না। শুধুমাত্র সুখের উপস্থিতি আমাদের জীবনকে একঘেয়ে করে তোলে। কষ্টের বিনিময়ে পাওয়া সুখই প্রকৃত সুখ। কয়ের দাগে, একলা কবিতায় বর্ণিত কাঠবেড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হন কি। তো একলা কবিতায় একটা কাঠবেড়ালি খালি কবির দিকে তাকায়। চঞ্চল কাঠবেড়ালির হাবভাব দেখে কবির ইচ্ছা হয় তাকে ধরতে, আর ঠিক তেমন সময়েই সব হিসাব ভুলিয়ে দিয়ে কাঠবিড়ালি ছুট লাগায়। কবিও তাকে ধরার জন্য কখনো মাটিতে কখনো পাথর পেরিয়ে ছুট লাগান, কিন্তু কাঠবিড়ালিকে কেউ থামাতে পারে না, ফলে কবিও কাঠবিড়ালিকে ধরতে পারে না। গয়ের দাগে হচ্ছে, বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো। তো বোম্বাগড়ের রাজ্যের সব কিছুই অদ্ভুত। বোম্বাগড়ের রাজা আমসত্ত্ব ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। রানী মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন। রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। সেখানকার লোকে সর্দি হলে ডিগবাজি খায়। সে রাজ্যে জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখায় আর ওস্তাদেরা ঘাড়ে মাথায় লেপমুড়ি দেয়। পণ্ডিতেরা টাকের ওপর ডাকটিকিট আটকান আর তাদের এক ঘড়িটা ঘিয়ে ডুবিয়ে রাখেন। বোম্বাগড়ে সিরিজ কাগজ দিয়ে রাজার বিছানা পাতা হয়। মন্ত্রী সেখানে রাজার কোলে বসে কলসি বাজান আর রাজা হুক্কা হওয়া বলে সভায় চেঁচান। সেখানে রাজার সিংহাসনে ভাঙা সিসি বোতল ঝোলানো থাকে আর রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন। রাজার খুঁড়ো হুঁকোর মালা পরে নাচেন। ঠিক আছে, তো এইগুলো আমরা লিখলাম। এরপর দেখো 9 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে 1 × 5 = 5। কয়ের দাগে, গো যোগ পদ = গোষ পদ কোন সন্ধির উদাহরণ। এটা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, বিসর্গ সন্ধি। এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ক্ষয়ের দাগে, শুরু করেছ যখন তখন ড্যাশ করতেই হবে, উপযুক্ত শব্দ বসাও। ভাঙা অবনত শেষ দীর্ঘ, তো শুরু করেছো যখন শেষ করতেই হবে।
এরপর উত্তম পুরুষের বহুবচন হলো তোরা, তোমরা, তোমাদের, আমরা। তো উত্তম পুরুষ হচ্ছে এখানে আমরা। ঘয়ের দাগে ওস্তাদের বিপরীতার্থক শব্দ হলো আনাড়ি, বোকা, চালাক, কৃপণ। তো ওস্তাদ এর বিপরীত শব্দ হচ্ছে আনাড়ি। উঙ্গর দাগে ঋষি শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দটি হলো মহিলা ঋষি, ঋষিমা, ঋষি পত্নী, ঋষা। তো ঋষি এর যে শব্দের যে স্ত্রীলিঙ্গবাচক শব্দ সেটা হবে ঋষি পত্নী। 10 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 5 = 5। কয়ের দাগে হচ্ছে বিপরীতার্থক শব্দ লেখো আনন্দ আর হচ্ছে আগ্রহ। তো আনন্দ এর বিপরীত শব্দ হবে নিরানন্দ এবং আগ্রহ এর বিপরীত শব্দ হবে অনাগ্রহ। ঠিক আছে, বিপরীত শব্দ তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু অনেক রয়েছে, তোমরা সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে। ঠিক আছে, এই দুটোই যে পরীক্ষা আসবে তা কিন্তু নয়, তোমাদের পাঠ্য বই থেকে যে সমস্ত বিপরীত শব্দ, সমার্থক শব্দ যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ে রাখবে। ওকে, দেখো এরপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো, পরিচ্ছেদ আর হচ্ছে তরুচ্ছায়া। তো পরিচ্ছেদ হচ্ছে কী হবে, পরিযোগ ছেদ, আর তরুচ্ছায়া কী হবে, তরুযোগ ছায়া। তো সন্ধি বিচ্ছেদ এগুলো কিন্তু তোমাদের পাঠ্য বইতে রয়েছে, প্রতিটা তোমাদের যে গল্প কবিতা রয়েছে তারপরে কিন্তু সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা সব পড়বে। ওকে, এরপর হচ্ছে লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও। তোমরা উত্তর কী লিখবে, যে বিশেষ্য বা সর্বনাম শব্দের দ্বারা স্ত্রী অথবা পুরুষ, স্ত্রী ও পুরুষ উভয়ই অথবা স্ত্রী পুরুষ কাউকেই বোঝায় না তাকে লিঙ্গ বলে, যেমন বাবা, মা, কাঠ, শিশু ইত্যাদি। বচন বলতে কী বোঝো, উদাহরণ দাও। উত্তর লিখবে, যে বৈশিষ্ট্যের দ্বারা কোনো বিশেষ বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে, যেমন হচ্ছে বইটি। বইটি বলতে কোনো একটা বইকে বোঝাচ্ছে, বইগুলি যদি আমরা বলি তাহলে অনেকগুলি বইকে বোঝাচ্ছে, এরকম হবে। দেখো প্রশ্ন, প্রথম পুরুষ কাকে বলেন? বক্তা ও শ্রোতা ছাড়া বাক্যের কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুর নামের বদলে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে প্রথম পুরুষ বলে, যেমন সে, তিনি, তারা ইত্যাদি, এগুলো হচ্ছে প্রথম পুরুষ। ওকে, পরের প্রশ্ন। এরপর দেখো, তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, সে বিষয়ে প্রধান শিক্ষককে ছুটির আবেদন জানিয়ে পত্র লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর এখানে দেওয়া আছে। কীভাবে লিখবে দেখো পত্রটা, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বা শিক্ষিকারও লিখবে, শিক্ষিকা মহাশয়া। এরপর নিজের বিদ্যালয়ের নাম লিখবে, বিদ্যালয়ের ঠিকানা লিখবে এবং তারিখ লিখবে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো বিষয় হচ্ছে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। তুমি স্কুলে যেতে পারোনি, তার জন্য তোমাকে একটা চিঠি লিখতে হবে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে। তো মহাশয় অথবা মহাশয়া লিখবে, শিক্ষক হলে মহাশয়, শিক্ষিকা হলে মহাশয়া। বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র, আমি গত 26/8/2025 থেকে 30/8/2025 এই তারিখটা তোমরা কিন্তু পরিবর্তন করে দিতে পারো। এই পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি, অতএব মহাশয়ের নিকট আমার বিনীত নিবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে উক্ত 5 দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। ওকে, এইভাবে আমরা লিখলাম সংক্ষেপে। এরপর দেখো, বিনীত আপনার একান্ত অনগত ছাত্র, নিজের পুরো নামটা এখানটা লিখবে, শ্রেণী হচ্ছে 5ম, রোল নাম্বার লিখবে, সেকশন থাকলে সেকশনটা লিখবে। তো এরকম করে এই পত্রটি তোমরা লিখতে পারো। এরপর দেখো 12 নম্বর থেকে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করতে হবে। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, এরপর দুর্গাপুজো, তোমার প্রিয় বই, রবীন্দ্রনাথ ঠাকুর, যে কোনো একটি বিষয়ে রচনা লিখতে হবে। তো প্রথমে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, এটার সম্পর্কে আমরা রচনা লিখছি। ছাত্র জীবন হলো ভবিষ্যৎ জীবনের ভিত্তি, ছাত্র জীবন শরীর গঠনের সেরা সময়, এই কারণে অন্যান্য দেশের মতো আমাদের দেশের পাঠ্যক্রমে গৃহীত হয়েছে শরীরচর্চা ও খেলাধুলার বিষয়টি। ড্রিল, ফুটবল, ক্রিকেট, হাডুডু, যোগব্যায়াম প্রভৃতির মাধ্যমে ছাত্রাবস্থা থেকেই স্বাস্থ্য রক্ষার দিকে উৎসাহিত করে তোলা হয়। শরীরচর্চা ও খেলাধুলা কেবল স্বাস্থ্য গঠন করে না, চারিত্রিক গঠনও সুদৃঢ় করে। খেলোয়াড় সুলভ উদারতা, সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতার অভ্যাস তৈরি করে খেলাধুলা। খেলাধুলাকে বাদ দিয়ে সুস্বাস্থ্য ও দৃঢ় চরিত্র গঠন অসম্ভব। খেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্ফূর্তি হয়। খেলাধুলো পড়াশোনাতে মন বসানোয় সহায়ক হয়ে ওঠে। এছাড়া পড়াশোনা করতে গিয়ে বইতে শেখা তত্ত্ব, যেমন সৌহার্দ্য, দলগত ঐক্য, মূল্যবোধ, খেলোয়াড় সূচক মনোভাব, হাল না ছাড়া ইত্যাদির বাস্তব প্রয়োগ হয় খেলাধুলার মাধ্যমে। বিদ্যালয় স্তরে খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা প্রয়োজন। বিভিন্ন সচেতনমূলক প্রকল্পের মাধ্যমে অভিভাবকদের ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব বোঝাতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যালয় স্তর থেকে খেলাধুলায় পারদর্শী ছাত্র বা ছাত্রীকে সন্ধান করে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম সুঠাম স্বাস্থ্য ও নিরোগ জীবনের অধিকারী হতে পারবে। নেক্সট হচ্ছে দেখো, আমরা দুর্গাপূজা সম্পর্কে একটি রচনা লিখছি। দুর্গাপুজো হিন্দু ধর্মের একটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। এই পূজা শরৎকাল অর্থাৎ আশ্বিন মাসে উদযাপিত হয়। আশ্বিন অথবা কার্তিক মাসেও হয় কখনো কখনো, ঠিক আছে।
হয় বলে দুর্গাপূজার নাম হচ্ছে শারদীয়া উৎসব, অর্থাৎ এটা শরৎকালে হয়, তার জন্য এটার আর এক নাম কি শারদীয় উৎসব। সমাজের ধনী গরিব নারী নরনারী ছোট বড় সকল মানুষের মিলনের উৎসব এই দুর্গাপুজো। সমস্ত হিন্দু সমাজে প্রচলিত থাকলেও বাঙালি হিন্দু মানুষের কাছে দুর্গাপূজা সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব। সাধারণত দুর্গাপূজা আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন থেকে দশম দিন পর্যন্ত অনুষ্ঠিত হয়। দুর্গাপুজোর 5টি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত। দুর্গা ষষ্ঠীর দিনে মা দুর্গাকে আহ্বানের মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়। এরপর দেখো পূজার চতুর্থ দিন অর্থাৎ দশমী তিথিতে দেবীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার সমাপ্তি হয়। দুর্গাপূজার ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এর সামাজিক গুরুত্বও অপরিসীম। এই উৎসব সমাজের সব স্তরের মানুষের মধ্যে তৈরি করে আন্তরিকতা এবং সুসম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটা এখানে রচনা লিখছি, তোমরা যে কোনো একটি পরীক্ষায় লিখবে, ঠিক আছে? সবগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ে রাখবে। দেখো, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7 মে। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন। স্কুলের পড়াশোনা তার ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন। উচ্চশিক্ষার জন্য তাকে বিলেতেও পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তার মন টেকেনি। তিনি দেশে ফিরে এসে কবিতা, গল্প, গান, নাটক লেখা শুরু করেন। রবীন্দ্রনাথ অজস্র গান, কবিতা লিখেছেন অনেকগুলি নাটক, উপন্যাস ও গল্প। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট তারিখে 1348 সালে 22 শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যু হয়। ঠিক আছে, তো আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের যে ফাইনাল পরীক্ষা বা ফাইনাল এক্সাম 2025 সালের বাংলা বিষয়ের এখানে আমরা সিলেবাস এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। এরকম আরও কয়েকটি সেট তোমাদের কিন্তু এখানে আপলোড করা হবে, 4-5টি সেট আমরা দেবো। এটা হচ্ছে 1 নম্বর সেট। প্রতিটা সেট তোমরা কিন্তু ভালোভাবে পড়বে এবং প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু সমস্ত প্রশ্ন দেখবে কমন পাবে। যে কোনো একটি সেট পড়লে কিন্তু তোমরা সব প্রশ্ন পরীক্ষায় কমন পাবে না, ঠিক আছে? সুতরাং সব সেটগুলি তোমরা পড়ে রাখবা। যদি এই সমস্ত প্রশ্নোত্তরের সেটের বা যে প্রশ্নোত্তরের PDF ফাইলগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপ্লিকেশন বা ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে তার পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে নিজের ফোনে। এবং দেখো, পেইড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, এসব কিছু ভিডিও এবং পিডিএফগুলো দেওয়া থাকবে। ভিডিওগুলো তোমরা কিন্তু অ্যাড ফ্রি দেখতে পারবে, অ্যাড ছাড়াই, এবং পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।